এই গ্রামের মধ্যে ভীষণ ধরনের রহস্য চলছিল, যেখানে একটি প্রস্টিটিউটকে নিয়ে সব গল্পটা ঘিরে। আসলে সেই প্রস্টিটিউটটার গল্পটা কি, আর এখানে কে কার পেছনে পড়ে আছে, আর কে কাকে খুন করছে, সেই সব কিছুই আমরা এই ওয়েব সিরিজের মাধ্যমে জানতে পারবো। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি একটা নতুন ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ, যেটা দেখলে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ওয়েব সিরিজটার নাম হচ্ছে বাহিষ্কারানা। এটা একটা তেলুগু ওয়েব সিরিজ। বেশি দেরি করব না, ভিডিওটা শুরু করছি। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। গল্পটা শুরু হয় 1997 থেকে, আর পুরো ওয়েব সিরিজটা এই টাইম পিরিয়ডের মধ্যেই চলেছে। মাঝরাতের বেলা একটা অল্প বয়সী মেয়ে ভয় পেয়ে কাঁদতে কাঁদতে একটা জায়গায় যায়, আর তারপরে আমরা দেখতে পাই সে একটা পুকুরে গিয়ে ঝাঁপ মেরে দেয়, আর তারপরেই সিনটা চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা একটা কিউট ফ্যামিলিকে দেখতে পাই। ছেলেটার নাম হচ্ছে দর্শী, তার মেয়ের নাম হচ্ছে সিরি, আর তার ওয়াইফের নাম হচ্ছে লক্ষ্মী। আর কালকে তার মেয়ে সিরির জন্মদিন ছিল, সেই জন্য তার বাবা তাকে বলে, আজকে আমি টাউনে গিয়ে তোমার জন্য অনেক সুন্দর সুন্দর জামা নিয়ে আসবো, এই বছরের জন্মদিনটা তোমার খুব সুন্দর কাটবে। আর তারপর আমরা দেখতে পাই লক্ষ্মী আর সিরি যখন নিজেদের ঘরে ঢুকে যায়, তখন আমরা দেখতে পাই দর্শী নিজের ঘর থেকে একটা চাকু নিয়ে চলে যায় তাড়াহুড়ো করে, আর সে এই সময় অনেক রেগেছিল। আর তারপরেই সিনটা চেঞ্জ হয়, আর আমরা দেখতে পারি একটা ঘরের বাইরে সিরি বসে আছে, আর এটা হচ্ছে পুষ্পার ঘর। পুষ্পা হচ্ছে এই গ্রামেরই প্রস্টিটিউট। কিছুক্ষণ পরে এই গ্রামের প্রেসিডেন্ট শিবাইয়া এই পুষ্পার ঘর থেকে বাইরে বেরোয়। বাইরে বেরোনোর পরে তার জুতোটা ছিঁড়ে যায়, তখন দর্শী তাড়াতাড়ি করে শিবাইয়ার জুতোটা ঠিক করে দেয়। আর তারপর শিবাইয়া দর্শীকে নিয়ে একটা জায়গায় চলে যায়। আর এখানে আমরা এটাও জানতে পারি শিবাইয়ার রাখেল করে রেখেছে এই মেয়েটিকে, মানে পুষ্পাকে। তারপর শিবাইয়া চলে যায় গ্রামের লোকেদের সাথে পরামর্শ নেওয়ার জন্য, কারণ সামনেই ইলেকশন ছিল। সে ভেবেছিল সেই এই ইলেকশনের টিকিটটা পাবে। আর সেখানে আমরা দেখতে পাই দর্শী পেছন থেকে এসে শিবাইয়ার গলার মধ্যে সেই গাছের ডালি দিয়ে চেপে ধরে, আর শিবাইয়াকে সেখানে খুন করে দেয়। আর তারপর আমরা জানতে পারি শিবাইয়া আসলে মরেনি, দর্শী আসলে মনে মনে এই কথাটা ভাবছিল। আর এখানে আমরা এটা বুঝতে পারি দর্শীর শিবাইয়ার প্রতি কতটা রাগ আছে, আর তাকে সুযোগ পেলেই মারতে চাইছে। তারপর আমরা দেখতে পাই রাঙ্গাকে। রাঙ্গা আসলে শিবাইয়ার দেখাশোনা করে, তার খাওয়া দাওয়া সব কিছুর দেখাশোনা করে, আর সে শিবাইয়ার খুব ওয়াফাদার একজন লোক, যে বহু বছর ধরে সেখানে কাজ করে। তারপর আমরা দেখতে পাই শিবাইয়ার বাড়ি। কিছুক্ষণ পরে দর্শী নিজের কাজ বাজ শেষ করে শিবাইয়ার কাছে এসে বলে যে, মালিক, আমার মেয়ের কালকে জন্মদিন। আর শিবাইয়া তাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। আর এদিকে সে বলে যে, আমার মেয়ের গোলাপ ফুল অনেক পছন্দ, আমি কি এই গোলাপটা নিয়ে যেতে পারবো? তখন শিবাইয়া বলে যে হ্যাঁ, নিশ্চয়ই। আর এই গোলাপ গাছ তাদের বাগানে ভর্তি ছিল। এই গোলাপ গাছের রহস্য তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। তারপর শিবাইয়া বলে, যাওয়ার সময় গ্রামের বাইরে পুষ্পাকে কিছু টাকা দিয়ে যেও। দর্শী গ্রামের বাইরে পুষ্পার বাড়ি গিয়ে সেই টাকাগুলো পুষ্পার মুখে ছুঁড়ে মারে। আর তারপর এটা বলতে থাকে যে, পয়সা কামানোর জন্য তোমাকে এই রাস্তাটাই বেছে নিতে হলো, তুমি অন্য কোনো কাজ করে পয়সা কামাতে পারো না? তখন আমরা দেখতে পাই পুষ্পা আস্তে আস্তে দর্শীর অনেক কাছে আসে, আর তাকে বলে, আমি এখানে শুধুমাত্র টাকার জন্য থাকছি না। আর সে তার অনেকটাই কাছে চলে আসে, আর তাদের মধ্যে অনেকটা বেশি মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়, আর তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। আর তারপরে পুষ্পা বলে, 7 বছর ধরে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আর অন্যদিকে আমরা দেখতে পাই লক্ষ্মী আর সিরি মাছ ধরছিল দর্শীর জন্য, কারণ দর্শীর মাছ খেতে বেশ ভালোই লাগতো। তার সঙ্গে সঙ্গেই সিনটা চেঞ্জ হয়ে যায়। আমরা দেখতে পাই দর্শীকে কিছু লোক মারধর করছে, তাকে ভীষণ বাজেভাবে মারধর করা হচ্ছে, যেন তাকে মেরেই ফেলতে চায় তারা। আর দর্শীকে মারার জন্য যে লোক পাঠিয়েছে সে আর কেউ ছিল না, সে এই গ্রামের প্রেসিডেন্টই ছিল। আর তাকে খুব মারধর করার পরে ঠিক সন্ধ্যের সময় শিবাইয়া লক্ষ্মীর কাছে আসে, মানে দর্শীর বাড়িতে যায়। লক্ষ্মীকে গিয়ে এসে জিজ্ঞাসা করে শিবাইয়া এখনও টাউন থেকে ফিরেছে কিনা। তখন তাকে লক্ষ্মী জানায় যে সে এখনও ফেরেনি। আর তারপরে শিবাইয়া চালাকি করে লক্ষ্মীকে মানিয়ে নেয় তার বাড়িতে খাওয়ার জন্য। তারপর আমরা দেখতে পাই শিবাইয়া জমিয়ে সেখানে বসে মাছ ভাত খায়। খাওয়া দাওয়া শেষ করার পরে সে বেরিয়ে ওখান থেকে চলে যায়। ইতিমধ্যেই আমরা একটা সিন দেখতে পাই,
যখন সে ভেতরে বসে খাচ্ছিল আর তখনই দার্সির বডিটাকে তার লোকেরা তাদেরই বাড়ির জায়গাতে পুঁতছিল আর তাকে সেই মাটিতে পুঁতে দিয়ে তার ওপরে গাছ লাগিয়ে দেয়, মানে সেই গোলাপ গাছ লাগিয়ে দেয়। আসলে শিবাইয়া এরকম ধরনেরই লোক ছিল। সে তার লোকেদেরকে বলে দিয়েছিল যখনই সে ভেতরে থাকবে দার্সিকে যেন জ্যান্ত এই মাটির মধ্যে কবর দিয়ে দেওয়া হয় আর দিয়ে তার উপরে গাছ পুঁতে দেওয়া হয়। শিবাইয়া যাদেরকে মারতো তাদের উপরে একটা করে গোলাপ গাছ পুঁতত। আর এরকম গোলাপ গাছ তার বাগানে ভর্তি রয়েছে। মানে চিন্তা করতে পারছো কতগুলো লোককে সে নিজের হাতে এভাবে খুন করেছিল। সেখান থেকে শিবাইয়া চলে যায় সোজা পুষ্পার কাছে গিয়ে তাকে ইনডিরেক্টলি এটাই বুঝিয়ে দেয় যে সে মেরে দিয়েছে দার্সিকে। আর এটা শোনার পরে পুষ্পা পুরো ভেঙে পড়ে, যেন মনে হয় যে পুষ্পার সাথে দার্সির একটা গভীর সম্পর্ক রয়েছে। তারপর সে পুষ্পার সাথে জোর জবরদস্তি শারীরিক সম্বন্ধ বানায় আর তারপরেই সিনটা চেঞ্জ হয়ে যায়। আমরা দেখতে পাই লক্ষ্মীকে আর তার মেয়েকে। শিরি এখন তার বাবার জন্য অপেক্ষা করছে। সে ভেবেছে তার বাবা টাউন থেকে ফিরলেই তার জন্য হয়তো অনেক সুন্দর উপহার নিয়ে আসবে, তাই জন্যই সে গোলাপ গাছটা দেখতে দেখতে তার জন্য অপেক্ষা করছে। শিবাইয়া যাওয়ার সময় তাদেরকে বলেছিল যেহেতু শিরির আজকে জন্মদিন তার জন্যই শিরির জন্য এই গোলাপ গাছটা সে এখানে পুঁতে দিয়ে যাচ্ছে। আর সেই গোলাপ গাছটার দিকে তাকিয়েই শিরি সেখানে বসেছিল। সে আসলে জানতো না যে তার বাবা এখানেই কবর আছে। আর তারপরে আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকের কিছু সিন। 7 বছর আগে আমাদেরকে দেখানো হয় দার্সির একজন বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে চিট্টি। তারা দুজন মিলে রাতের দিকে ক্ষেতের মধ্যে থেকে হেঁটে যাচ্ছিল। সেখানে আমরা দেখতে পাই একটি মাস্ক পরা ব্যক্তি একটি বাচ্চা মেয়ের ওপরে নির্যাতন করছে, তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। আর তখন যখন সে বুঝতে পারে যে এখানে দুজন লোক আসছে তখন সে মেয়েটার মুখ বন্ধ করে দেয়। মুখ বন্ধ করে দেওয়ার কারণে তারা কোনো আওয়াজও পায় না। আর মেয়েটা অনেক চেষ্টা করার পরেও সে কোনো আওয়াজ করতে পারে না, যার জন্যই শিরি এবং তার বন্ধু সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে পুষ্পা এই গ্রামে প্রথম আসে। সে বাস থেকে নেমে সেখানে দাঁড়ায় এবং দেখতে পায় যে সেখানে শিরি এবং চিট্টি মানে দুজন বন্ধু সেখানে ছিল। সে তাদের কাছে এসে জিজ্ঞাসা করে সে এই গ্রামের প্রেসিডেন্টের কাছে যেতে চায়। যেহেতু দার্সি এবং চিট্টি তারা দুজনেই সেখানে কাজ করতো মানে প্রেসিডেন্টের আন্ডারে, তাই তারা তাকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যায়। আর আমরা দেখতে পারি পুষ্পা এসে প্রেসিডেন্টের সাথে কথা বলে। সে জানায় সে এই গ্রামের মধ্যে থাকতে চায় আর সে এখানে প্রস্টিটিউশনের কাজ করতে চায়, তাই জন্য সে পারমিশন নিতে এসেছে। কিন্তু প্রেসিডেন্টের তো পুষ্পাকে দেখে একবারেই মন চলে আসে। সে বলে পুষ্পাকে যে তুমি এখানে কাজ করবে, তোমাকে থাকার জায়গাও দেওয়া হবে, কিন্তু তুমি কারোর জন্য কাজ করবে না, তুমি শুধু আমার হয়ে থাকবে। আমি তোমার সব খেয়াল রাখবো, তোমার কি লাগবে না লাগবে সেসব তুমি আমায় বলবে। এইভাবেই সে তাকে সেই দিনই রাখেল বানিয়ে নিয়েছিল। গ্রামের বাইরের একটা ঘর সে পুষ্পাকে দিয়ে দেয় এবং ওখানেই সে থাকবে আজ থেকে, কারণ গ্রামের ভেতরে সে তাকে রাখতে চায়নি। পরের দিন সকালে দার্সি আর চিট্টি পুষ্পাকে নিয়ে শহরে যায়। প্রথমে আমরা ভেবেছিলাম শহরে গিয়ে তারা জিনিসপত্র কিনবে, কিন্তু শহরে গিয়ে তারা হাসপাতালে যায়। আসলে এখানে গিয়ে পুষ্পার HIV টেস্ট করানো হবে আর পুষ্পাও তাতে কোনো বাধা দেয় না, পুষ্পাও টেস্ট করিয়ে নেয়। আর তারপরে আমরা দেখতে পাই সেখান থেকে ফেরার সময় বাসের মধ্যে সুরি নামের একজন ছেলে এসে পুষ্পার পাশে এসে বসে এবং পুষ্পা তাকে তখন বলে আমি প্রেসিডেন্টের লোক আছি। এটা বলার পরে সুরি সেখান থেকে ভয়ে চলে যায়। সেদিন রাতে আমরা দেখতে পাই প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি লোক প্রমাণ একত্র করছিল। তাকে প্রেসিডেন্ট হাতের কাছে পেয়ে তাকে খুন করে। সে তাকে নিজের কুয়ার মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। তাকে মেরে তাদের নিজেদের বাগানেই পুঁতে দেয় আর তার ওপরেও সেই গোলাপ গাছ লাগিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই শিরি এবং চিট্টি রিপোর্ট নিয়ে চলে এসেছিল। রিপোর্টটা নেগেটিভই ছিল। এই খবরটা পাওয়ার পর রাতের বেলা প্রেসিডেন্ট যায় পুষ্পার বাড়িতে তার সাথে শারীরিক সম্পর্ক বানানোর জন্য। তারপরে সিনে আমরা দেখতে পাই লক্ষ্মীকে। লক্ষ্মীর তখনও বিয়ে হয়নি, সে একটি লোকের বাড়িতে বাসন মাজা এবং কাপড় কাচার কাজ করত। তারপর সিনটা চেঞ্জ হয়। আমরা দেখতে পাই এখন দার্সি, চিট্টি আর পুষ্পা ভালো বন্ধু হয়ে গিয়েছে, কিন্তু দার্সি পুষ্পাকে পার্সোনালি খুব একটা পছন্দ করতো না তার এই কাজের জন্য। তারপর আমরা দেখতে পাই লক্ষ্মীকে যে কিনা ডাক্তারের কাছে গিয়েছে, কিন্তু সেই ডাক্তারটা মেয়েদেরকে দেখার বাহানায় তাদের গায়ে হাত দিয়ে নোংরাভাবে স্পর্শ করত।
তারপরে সিনে আমরা দেখতে পাই যে এরা তিনজন মিলে পুজো দিতে গিয়েছিল। সেখানেরই আশেপাশের একটি খেতিতে সুরি এবং তার লোকেরা দাঙ্গাল করছিল। আর সেখান থেকে যাওয়ার সময় সুরি পুষ্পাকে দেখে উল্টোপাল্টা কমেন্ট করে, যার কারণে পুষ্পা গিয়ে তাকে একেবারে 2-4টে চড়িয়ে দিয়ে চলে আসে। আর এই খবরটা সব জায়গায় ভাইরাল হয়ে যায় যে সুরি একজন মেয়ের কাছে মার খেয়েছে। আর তার কিছুক্ষণ পরে সুরি তার থেকে বদলা নেওয়ার জন্য মানে পুষ্পার থেকে সে তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার জামা কাপড় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিঁড়ে দেয় যাতে তার সম্মানহানি হয়ে যায়। আর তার পরের দিনেই গ্রামের মধ্যে একটা মেয়ের মানে বাচ্চা মেয়ের বডি ঝুলতে দেখা যায়, যেটা বট গাছের নিচে ঝুলছিল। সবাই প্রথমে ভেবেছিল এটা সুইসাইড, কিন্তু তার বাবা মা বলে যে এটা সুইসাইড হতে পারে না, আমার মেয়ে কেন সুইসাইড করতে যাবে। এখানে পুলিশ আসে এবং বলে এটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে, কিন্তু এই গ্রামের প্রেসিডেন্ট সেটাকে অ্যাগ্রি করে না, বলে যে আমাদের গ্রামের মেয়ে এইভাবে বাইরে যাবে না, সে হয়তো বিয়ে করে বিদায় হবে, তাছাড়া এখান থেকে এইভাবে কেউ যাবে না, তোমার যা ইনভেস্টিগেশন করার তুমি অন্যভাবে করে নাও। এই বলে প্রেসিডেন্ট তাড়াহুড়ো করে সেই বাচ্চা মেয়েটার দেহর কাজকর্ম শেষ করিয়ে দেয়। আর এইভাবেই কেসটাও চাপা পড়ে যায়। তারপর কিছুদিন কেটে যায়। এমনই একদিন যখন সুরি প্রেসিডেন্টের সাথে কথা বলতে আসে, তাদের মধ্যে কথা হচ্ছিল, তখন দার্সি হঠাৎ করে বলে ওঠে আমার একটা কথা বলার আছে, এবং সে বলে প্রেসিডেন্টকে যে আমার মনে হয় না সেই বাচ্চা মেয়েটা সুইসাইড করেছে, তার কেসটা একবার খোলা উচিত। আর এই কথাটা শোনার পর প্রেসিডেন্ট বলে তোমার এই ব্যাপার নিয়ে মাথা ব্যথা করতে হবে না, এই সব ব্যাপার আমি বুঝে নেব, তুমি তোমার কাজটুকুনি করো। আর সেদিন যখন বাচ্চা মেয়েটার লাশটা দেখা গিয়েছিল, সেই দিন সেখানে সুরিও গিয়েছিল। সুরি গিয়ে বাচ্চা মেয়েটাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে। আর সেই দিন দার্সি আর সুরির মধ্যে অনেকটা কথা কাটাকাটি হয়, কারণ সুরি অনেক নোংরা নোংরা কথা বলছিল। সে বলছিল আমাকে খুশি না করে এই মেয়েটা পটল তুললো, এইসবের কারণে কথা কাটাকাটি হয়েছিল, যার জন্য প্রেসিডেন্ট সুরিকে আলাদাভাবে নিয়ে এটাই বোঝাচ্ছিল যে ওরা নিচু জাতের, ওদেরকে আমাদেরকে দাবিয়ে চলতে হবে, ওদের সাথে সাথে ঝগড়া করলে ওরা নিজেদেরকে আমাদের সমানে মনে করা শুরু করবে। তারপরে সিনটা চেঞ্জ হয়। পুষ্পা দার্সি এবং চিট্টির কাছে রিকোয়েস্ট করে তাকে গ্রামটা ঘোরানোর জন্য। আর এতদিনে পুষ্পার সাথে দার্সির সম্পর্কটা মোটামুটি ভালোই হয়ে গিয়েছিল। মানে দার্সি তাকে পছন্দ করতো না আগে ঠিকই, কিন্তু তার ভালো মানসিকতা এবং তার মন যেহেতু পরিষ্কার, তাই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এটাই সুরি দেখে নেয় যে তারা তিনজনে মিলে গ্রাম ঘুরতে বেরিয়েছে। আর সুরি ভাবে দার্সির সাথে হয়তো পুষ্পার কোনো চক্কর চলছে। কিন্তু আস্তে আস্তে পুষ্পা এবং দার্সির মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসতে শুরু করে। তারা দুজন দুজনকে খুবই পছন্দ করত এবং তারা বিয়েও করতে চাইতো। প্রথমে তারা সাহস পেত না, কিন্তু আস্তে ধীরে যখন দিন কেটে যায়, তাদের মধ্যে সম্পর্ক ডে বাই ডে ঘনিষ্ঠ হতে থাকে। তারা ডিসাইড করে যে তারা বিয়ে করবে, আর এই কথাটা তারা প্রেসিডেন্টকে জানাবে, যার জন্যই সে তার বন্ধুকে মানে চিট্টিকে জানায় যে তারা দুজনকে ভালোবাসে। চিট্টি জানার পরে তাদেরকে বলে যে এই কথাটা প্রেসিডেন্টকে না জানাতে, কিন্তু তারা কোনো কথাই শোনে না। তারা ডিসাইড করে প্রেসিডেন্টকে জানিয়েই তারা বিয়ে করে নেবে। কিন্তু যখনই তারা প্রেসিডেন্টকে জানায়, প্রেসিডেন্ট এই ব্যাপারে কিছুই বলে না। সে বলে আচ্ছা ঠিক আছে, তোমরা বিয়ে করতে চাইছো যেখানে, তোমরা বিয়ে করে নাও। আর তার কিছুক্ষণ পরেই পঞ্চায়েতের মধ্যে একটা ঝামেলা হয়। সেখানে আমরা দেখতে পাই লক্ষ্মীকে। লক্ষ্মী কাঁদছিল আর তার বাবা মা পেছনে দাঁড়িয়ে। সেখানে লক্ষ্মীর বাবা মা বলে যে আপনি আমার মেয়েকে সবার সামনে পঞ্চায়েতে দাঁড় করিয়ে দিলেন। আর ওইদিকে আমরা দেখতে পাই দার্সি, পুষ্পা, চিট্টি বিয়ের জন্য তোড়জোড় করছিল। তারা বাজারে গিয়ে বিয়ের জন্য জিনিস, শাড়ি এইসব কিছু কিনে গ্রামের মধ্যে ফিরছিল। আর তারা তখন দেখতে পায় পঞ্চায়েতে সেই জায়গায় লক্ষ্মীকে দাঁড় করিয়ে অপমান করা হচ্ছে। আর তখনই পুষ্পা কিছু না ভেবেই দার্সিকে বলে লক্ষ্মীকে বিয়ে করে নেওয়ার কথা এবং তার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার কথা। বাধ্য হয়ে দার্সিকে সেটাই করতে হয়, কারণ একটা মেয়ের মান রক্ষা করার কথাটা পুষ্পা সবার আগে ভেবেছিল, যার জন্যই সে নিজের প্রেমিককেই দান করে দিল। আর এখানে লক্ষ্মীরও কোনো দোষ ছিল না, সেও বা কি করবে। বিয়ের পরে আমরা দেখতে পাই প্রেসিডেন্ট আবারও পুষ্পার কাছে গিয়েছে আর তাকে গিয়ে এটাই বলছে যে তুই ভাবলি কি করে তোকে এত সহজে আমি ছেড়ে দেবো? তুই কারুর হবি না, তুই আমার হয়েই এখানে থাকবি, তুই বিয়ে করবি, তোর স্বপ্ন খুব বড় বড়,
দেখলি কেমন ভেঙে দিলাম। এইভাবেই তাকে উল্টোপাল্টা বলতে থাকে। আর এইদিকে আমরা দেখতে পাই দার্শি লক্ষ্মীকে বিয়ে তো করে নিয়েছে, কিন্তু তাকে মন থেকে মানতে পারেনি, কারণ সে মন থেকেই পুষ্পাকে অনেক ভালোবাসতো, যার জন্যই সে সারাদিন রাত মদ খেয়ে এদিক ওদিকে পড়ে থাকতো। সংসারের দিকে আর লক্ষ্মীর দিকে তার কোনো কিছুই খেয়াল ছিল না। এরকমই একদিন লক্ষ্মী তাকে ধরে এবং তাকে ধরে একটাই কথা বলে যে আমার দোষটা কোথায়, তুমি আমার সাথে এরকম করলে তুমিও কষ্ট পাবে আর আমিও। তারপরে লক্ষ্মী সব কথাটা বলতে থাকে যে তার সাথে আসলে কি হয়েছিল। সে যেই বাড়িতে কাজ করতো সেখানকার ছেলেটা তাকে প্রপোজ করে এবং লক্ষ্মীরও তাকে ভালো লাগতো, তাই সেও তাকে প্রপোজে হ্যাঁ বলে দেয়। তাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হয়। একদিন এরমই সময় সেই ছেলেটি তাকে ক্ষেতের মধ্যে নিয়ে যাচ্ছিল, কি করার জন্য সেটা সবাই বুঝতে পারছি। আর সেই সময় সেখানে সেরি চলে আসে। সেরি এসে সেই ছেলেটিকে বলে, কি রে, কী জন্য যাচ্ছিস? আর এই নিয়েই উল্টোপাল্টা কথা বলতে থাকে, যেখানে লক্ষ্মী বলে যে ও ওরকম ধরনের ছেলে নয়, ও আমাকে সত্যিকারের ভালোবাসে, ও আমাকে বিয়ে করবে। আর এই সব কথা শোনার পরে সেই ছেলেটা ওখান থেকে পালিয়ে যায়। আর লক্ষ্মী সেখানে বুঝে যায় সেই ছেলেটা আসলেই একটা ঠকবাজ চোর ছেলে, যে কিনা তার ইউজ করবে বলে তাকে ব্যবহার করছিল এতদিন ধরেই। আর তারপরে সেরি তাকে ওই পঞ্চায়েতে নিয়ে আসে, কারণ সেরিকে সে অনেক উল্টোপাল্টা গালাগাল করেছিল। আর এর আগেও দেখেছি আমরা যে সেরিকে যদি কেউ কিছু বলে সে অনেক নিচে নামতে পারে। সে পঞ্চায়েতের মধ্যে সেই মেয়েটাকে দাঁড় করিয়ে দেয়। তার সম্মান তো একদিকে ছিল, আর সারা গ্রামের লোকেরা তাকে অন্যরকমভাবে দেখছিল। সেই সময় গিয়ে তাকে সে বিয়ে করে, যার জন্যই সে তাকে এত সম্মান করে। কিন্তু আজ যদি সে নিজের জীবনটা এভাবে নষ্ট করে দেয়, তাহলে লক্ষ্মী নিজেকে ক্ষমা করতে পারবে না। এই সব কথা শোনার পরে তারপর দার্শি বুঝতে পারে সে লক্ষ্মীর সাথে খারাপ করছে। এখন সব কিছু এগিয়ে গিয়েছে, এখন আর কিচ্ছু হবে না। তাই বেকার লক্ষ্মীর জীবনটা নষ্ট না করে সে নিজের মতন সংসার করুক। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। বেশ কয়েকদিন পরে আমরা দেখতে পাই লক্ষ্মী প্রেগনেন্ট। কিন্তু এমনই এক সময় পুষ্পার সাথে দেখা করার তার খুব ইচ্ছা হয়। সে ডিসাইড করে রাত্রেবেলা ওই ক্ষেতের মধ্যে গিয়ে সে পুষ্পার সাথে দেখা করবে। সে রাত হতেই ক্ষেতের মধ্যে গিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু এদিকে পুষ্পার কাছে প্রেসিডেন্ট মানে শিবাইয়া চলে আসে, যার কারণে পুষ্পাকে নিজেদের ঘরে ঢুকে যেতে হয়। সে আর বেরোতে পারে না। কিন্তু রাতের বেলা দার্শি পুষ্পার জন্য অপেক্ষা করছিল। সে অনেকক্ষণ ধরেই সেখানে অপেক্ষা করে যাচ্ছে। আর ওই ক্ষেতেই একটা মাস্ক পরা ছেলে আবারও একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছিল। আর সেই সময় আমরা দেখতে পাই দার্শি সেই আওয়াজটা পেয়ে গিয়েছিল, আর সেই জন্যই সে তাড়াতাড়ি করে সেখানে যায় এবং সেই মাস্কওয়ালা লোকের সাথে মারপিট করতে থাকে। আর সেখানে আরও লোকও ছিল, যাদের সবার সাথে সে মারপিট করছিল। আর মারপিটের সময় তাকে খুব বাজেভাবে আহত করে দেয় তারা, কিন্তু মাস্ক পরা লোকটির হাতটা সে কেটে দেয়। আর সেই সুযোগে সেই বাচ্চা মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই মাস্ক পরা লোকটা সেই মেয়েটাকে ধরে সেখানেই খুন করে দেয়। এদিক থেকে বাকি লোকেরা দার্শিকে ধরে তাকে মেরে সেখানেই অজ্ঞান করে দেয়। পরের দিন সকালে সবাই যখন আসে তখন দেখতে পায় লাশের পাশে দার্শি শুয়ে আছে। তাই পুলিশ তাকে কোনো কথা না শুনেই অ্যারেস্ট করে নেয়। আর এই কথাটা জানার পরে পুষ্পা অনেক দুঃখী ছিল, সে ভেঙে পড়েছিল। আর সে বিশ্বাসই করতে পারছিল না যে দার্শি এরকম করবে, কারণ সে জানতো দার্শি এরকম কিছুতেই করতে পারে না। তারপরে সেই রাতের বেলায় পুলিশ অফিসারটা পুষ্পার বাড়িতে আসে এবং তাকে জানায় যে দার্শি নির্দোষ, কিন্তু তাকে এখন জেলেই রাখতে হবে। সেটাই তার জন্য অনেক বেশি সেফ হবে। জেল হয়ে যায় টানা 7 বছরের জন্য। ইতিমধ্যেই তার বাচ্চাও হয়ে গিয়েছে এবং তার মেয়ে বড়ও হয়ে গিয়েছে। জেল থেকে ছাড়া পাওয়ার পরে নিজের মেয়ে সিরিকে দেখে সে খুব খুশি হয়, আর তাদের সাথেই ভালোভাবে সুখে সংসার করতে থাকে। চান করার পরে দার্শি যখন নিজের ঘরে জামার ছাড়ছিল, লক্ষ্মী তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার পিঠে এটা কিসের দাগ? তখন দার্শি বলে, ও জানি না, আমি কোনো কিছুতে লেগে গেছে হয়তো। কিন্তু আসলে তার পেছনে ছিল, যখন দার্শি গ্রামে ফিরছিল তখন তার উপরে অ্যাটাক করেছিল সেই মাস্ক পরে থাকা দলের লোকগুলো, যার একটা হাত ছিল না। তখনই দার্শির মনে পড়ে সেদিন রাতে সে সেই হাতটা কেটে দিয়েছিল। তারপরের সিনে আমরা দেখতে পাই প্রেসিডেন্ট পুষ্পার কাছে গিয়েছিল। গিয়ে সে জানায় যে তোমার আশিক জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে, তুমি দেখা করেছো নাকি তার সাথে? এবং তার সাথে আবারও শারীরিক সম্পর্ক বানিয়ে সে সেখান থেকে চলে যায়।
পরের সিনে আমরা দেখতে পাই দার্শি এবং চিট্টি কথা বলছিল। দার্শি তখন তাকে জানায় যে আমার জন্য এই গ্রাম একদম সেফ নয়, আমার জীবন অনেক বড় ঝুঁকিতে আছে, আমাকে হয়তো কেউ মেরেও দিতে পারে। আমি গ্রামে আসার সময় আমার উপরে আক্রমণ করা হয়েছিল। তারপরের সিনে আমরা দেখতে পাই দার্শি গিয়েছে সাভাইয়ার কাছে, মানে প্রেসিডেন্টের কাছে, তার কাছে আবারও কাজ করার জন্য। তখন প্রেসিডেন্ট তাকে জানায় যে আমি তোমাকে ছাড়াবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সময় তোমাকে আমি আর ছাড়িয়ে উঠতে পারিনি। তারপরে সে তার নিজের বাড়ি চলে আসে। খাওয়া দাওয়া করে রাতে যখন সে ঘুমাচ্ছিল তখন সে দেখতে পায় ওই হাত কাটা মাস্ক পরে থাকা লোকটা আস্তে আস্তে ক্ষেতের ওপর থেকে প্রেসিডেন্টের বাড়ির দিকে যাচ্ছে। তখনই সে ডিসাইড করে সে সেই লোকটার পিছু নেবে। দার্শি তখন আস্তে আস্তে সেই লোকটার পিছু নেয় এবং সে দেখতে পায় প্রেসিডেন্টের বাড়িতে সেই লোকটা যাচ্ছে। আর যখনই সে মাস্কটা সরায় দার্শি সেটা দেখে অবাক হয়ে যায়। সব থেকে শকিং কথা এটাই ছিল ওই লোকটা আর কেউ ছিল না, সুরি ছিল। সুরি আসলে এই নোংরা কাজগুলো করতো। আর এর সঙ্গে মিলিত ছিল এখানকার প্রেসিডেন্ট আসলে একটা বাচ্চা মেয়ে, মানে এরকম ধরনেরই বাচ্চা বয়সী মেয়েদেরকে ধরে এনে সে রেখে দিত, আর সুরি এবং বাকি লোকেরা মিলে তাদেরকে ধর্ষণ করত। চিট্টি এই জিনিসগুলো দেখার পরে সে শকড হয়ে যায়, কিন্তু সেখানকার একটি লোক চিট্টিকে দেখে নেয়, তাই চিট্টিকে তারা সেখানেই মেরে দেয়। চিট্টিকে মেরে তারা সেই বাগানের মধ্যে চিট্টির লাশটাকে কবর দিয়ে দেয়। এখানে যে কটা বাগানের মধ্যে ফুল আছে বা গাছ আছে সেই সব কটার নিচেই মৃতদেহ ছিল, কারণ এরা মেরে এভাবেই নৃশংসভাবে তাদেরকে পুঁতে দিত আর তাদের ওপরে গোলাপ গাছ লাগিয়ে দিত। আর এদিকে দার্শি সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। দার্শি যখন বেরিয়ে যায় সে নিজের বাচ্চাকে খুঁজতে থাকে, কারণ সে বাড়ি গিয়ে দেখে তার মেয়ে সেখানে ছিল না, এবং রাস্তায় খোঁজার সময় ক্ষেতের মধ্যেই সে সেই বাচ্চা মেয়েটিকে দেখতে পায়, মানে অল্প বয়সী মেয়েটিকে। সেই মেয়েটি ভয়ে কাতর হয়ে গেছিল এবং সে গিয়ে নদীতে ঝাঁপ মেরে দেয় আত্মহত্যা করার জন্য। কিন্তু দার্শি তাকে সেই নদী থেকে তুলে বাঁচিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে কি হয়েছে। তখনই মেয়েটি তাকে সব সত্যি কথা বলে দেয় যে প্রেসিডেন্ট এবং বাকি লোকেরা তার সাথে ঠিক কি করেছে। তারপরে সেই মেয়েটি দার্শিকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে সুরি বসেছিল ওই কাটা হাতটা নিয়ে, আর সুরির পাশেই শুয়েছিল তার মেয়ে, আর সেখানে দার্শির মেয়ে পাশে ছিল। তখন সুরি বলে তুমি আমার হাত কেটেছো, এবার আমি তোমাকে এবং তোমার মেয়েকে দুজনকেই শেষ করে দেবো। এই সব কিছুর পরে তাদের মধ্যে মারপিট হয় এবং সুরিকে সে সেখানেই মেরে দেয়। মারামারির মধ্যে সুরিকে সে খুন করে দেয়। তারপরে আমরা দেখতে পাই সে নিজের বাড়ি চলে আসে। পরের দিন সকালে তার টাউনে যাওয়ার কথা ছিল, সেই অনুযায়ী সে সেখানের জন্য বেরিয়ে যায়। সে সবার প্রথমে পুষ্পার কাছে যায়। পুষ্পার কাছে গিয়ে তখন আমরা এই সিনটা দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে পুষ্পার কাছে যাওয়াতে পুষ্পা তাকে নিজের কাছে টেনে নেয় এবং তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তারপরেই তারা কথা বলে। তখন পুষ্পা তাকে বলে যে তুমি জানো গ্রামের মধ্যে ঠিক কি হচ্ছে? তখন দার্শি বলে আমি সবই জানতে পেরে গেছি, গ্রামের মধ্যে ঠিক কি হচ্ছে, এই সব কিছুই শেষ করতে হবে। আর তারপরে আমরা দেখতে পাই দার্শি ওই দাটা নিয়ে চলে যায় প্রেসিডেন্টের কাছে তাকে খুন করার জন্য, কিন্তু তাদের লোকেরা তাকে ধরে নেয়, ধরে তাকে অনেক মারধর করে। আর তারপরে আমরা দেখতে পাই সেই সিনটা যেখানে আমরা দেখেছিলাম দার্শিকে মেরে তাদেরই বাগানে পুঁতে দেওয়া হয়েছিল। আর এই কথাটা যখন পুষ্পা জেনেছিল তারপর সে অনেক ভেঙে পড়েছিল। কিন্তু তারপর আমরা দেখতে পাই পরের দিন সকালে পুষ্পা যায় লক্ষ্মীর কাছে গিয়ে সে সব সত্যি কথা বলে দেয় যে এই গ্রামের প্রেসিডেন্ট ঠিক কি করেছে আর কিভাবে কোথায় তাকে মেরে দিয়েছে। এই সব কিছু শোনার পরে লক্ষ্মী তো একেবারে ভেঙে পড়ে। তারপরে আমরা দেখতে পাই এই সব কিছু মানে এই প্রেসিডেন্টের ব্যাপারে যা ঘটছে সেই সব কিছুর জন্য একটি পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করছিল, তাকে সে হাতে পেয়ে গিয়েছে এবং তাকে সে মেরে দেয়। আসলে তাকে পুষ্পার সামনেই মারা হয়েছে, কারণ পুষ্পা তাকে ইনভেস্টিগেশন করাতে অনেক হেল্প করেছিল। পুষ্পার সামনে সেই পুলিশ অফিসারটাকে জ্যান্ত মেরে দেওয়া হয়। পুষ্পা এটা দেখার পরে অনেক শকড পায় এবং পুষ্পাকেও ধমকি দেওয়া হয় সে যদি এই ব্যাপারে কোনো কিছু মুখ খোলে তাহলে তাকেও মেরে দেওয়া হবে। কিন্তু তারপর আমরা দেখতে পাই পরের দিন সকালে লক্ষ্মী আসে
প্রেসিডেন্টের কাছে এবং সে বলে তার বাড়িতে সে খাওয়া দাওয়া করাতে চায়, কারণ তার মেয়ের জন্মদিন উপলক্ষে সে খাওয়াতে চাইছিল। কিন্তু তার বর তো এখনও সেই টাউন থেকেই ফিরে আসতে পারলো না। সে হয়তো মদ খেয়ে কোথাও না কোথাও পড়ে আছে। এই কারণেই সে সবাইকে ইনভাইট করে। আর প্রেসিডেন্টও কিছু বুঝতে পারে না। সে খুশি খুশি বলে হ্যাঁ নিশ্চয়ই যাব, এবং রাতের বেলা তাদেরকে খাওয়া দাওয়ার জন্য ইনভাইট করে। তারা আবারও সেখানে খেতে আসে। তাদেরকে সবাইকেই তারা খেতে দেয় সুন্দরভাবে। আসলে সেই খাবারের মধ্যে বিষ মেশানো ছিল, যার জন্য খাবার খাওয়ার পরে যন্ত্রণায় ছটপট করছিল। সেই সময় আমরা দেখতে পাই পুষ্পা একটা বটি নিয়ে সবার গলা কেটে দেয়, আর এখানকার প্রেসিডেন্টকেও নৃশংসভাবে তারা মেরে দেয়। মেরে দিয়ে তাদের খাবার দাবার সব তুলে নেয়, আর তাদেরকে ওই মাটিতে পোতার ব্যবস্থা করা শুরু করে দেয় তারা। কিছুক্ষণ পরে রাঙ্গা লক্ষ্মীর বাড়িতে আসে খোঁজ নিতে যে প্রেসিডেন্টের খাওয়া হলো কিনা, কারণ এতক্ষণ হয়ে গেছে সে বাড়িতে ফেরেনি। রাঙ্গা দেখতে পায় যখন ঘরের ভেতরে চারিদিকে রক্ত, সে বুঝে যায় সে কিছু করবে তার আগেই পেছন থেকে পুষ্পা এসে তার পেটে চাকু ঢুকিয়ে তাকে মেরে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই এরা দুজন মিলে বড় বড় কবর খুলে এদের সবাইকে একসাথে সেখানে পুঁতে দেয় এবং তাদের ওপরে গোলাপ গাছ লাগিয়ে দেয়। আর তারপরে পুষ্পা লক্ষ্মীকে বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার কাজ শেষ হয়ে গিয়েছে, তুমি নিজের খেয়াল রেখো। আর ওই সিনের পরে আমরা দেখতে পাই গ্রামে একটা নতুন পুলিশ অফিসার এসেছে। সে এসেই প্রথমে প্রেসিডেন্টের বাড়ি গিয়ে তার বাগান খোদাই করে। খোদাই করার পরে সেই বাগান থেকে হাজারো হাজারো লাশ পাওয়া যায়, আর তাদের মধ্যে কিছু লাশ তো খুবই টাটকা ছিল। তাদেরকে দেখার পরে গ্রামের লোকেরা খুবই ভেঙে পড়ে, কারণ তাদের মধ্যে কিছু লাশ তাদের প্রিয়জনেরও ছিল। এইভাবে এই ওয়েব সিরিজটা শেষ হয়। এই ওয়েব সিরিজটার টোটাল 6টা এপিসোড ছিল, প্রায় সবকটা 40 মিনিটের ওপরে। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য গুছিয়ে ব্যাপারটা এক্সপ্লেন করার। যদি এই এক্সপ্লেনেশনটা তোমার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এরকম ধরনেরই নতুন নতুন জিনিস দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সিনেপোকাকে। দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর কমেন্ট সেকশানে জানাতে পারো তোমার কোন ওয়েব সিরিজটা সবথেকে বেশি ভালো লাগে, তাহলে হয়তো নেক্সট বারে তোমার পছন্দের ওয়েব সিরিজটাই আমি এক্সপ্লেন করব।